পৃষ্ঠা 36, চ্যাপ্টার কন্টিনিউড। প্রশ্ন 3, চাঁদ বণিকের চরিত্র বর্ণনা করো। উত্তর: কেবলমাত্র মনসামঙ্গলেরই নয়, মধ্যযুগের সমগ্র বাংলা সাহিত্যে এমন ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্র আছে কিনা সন্দেহ। চাঁদ বণিকের চরিত্র অনমনীয় পৌরুষের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেবতা মানুষের দ্বন্দ্বে যিনি মনুষ্যত্বের সর্বোচ্চ সীমা, যিনি অতিলৌকিক শক্তিসম্পন্ন দেবতার সঙ্গে আপন আদর্শ ও ব্যক্তিত্বের জোরে প্রায় শেষ পর্যন্ত তীব্র সংগ্রাম করে গেছেন এবং অন্তিমে স্নেহের কাছে হার মেনেছেন। চাঁদকে পৌরুষব্যঞ্জক চরিত্রে দাঁড় করিয়েছেন তাঁর বিপুল সামাজিক মর্যাদা। তিনি বণিক কুলের রাজা। তার পিতা কোটীশ্বর ধনবান এক পুরুষ। পিতার সম্পদের উত্তরাধিকার পেয়েছেন। কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গলে আছে শিবের সমুদ্রমন্থনকালে দশম মন্থনে সমুদ্র থেকে উঠেছিলেন চাঁদবান্না। কেতকাদাস তাঁর কাব্যে চন্দ্রধরের প্রসঙ্গ এনেছেন জালুমালুর আখ্যানেই। জালুমালু দুই ভাই ধীবর বৃত্তি করে থাকে। বণিকরাজ চন্দ্রধরের রাজ্যে তাদের বাস। চাঁদের ভৃত্য নারা এসে তাদের জানিয়ে যায় চাঁদের আদেশ শতভার মৎস্য দিবে নাহিকো এড়ান। কথা শুনে দুই ভাই ভয়ে কাঁপতে থাকে। এই ভয় যখন ভয়ঙ্কর ত্রাসে পরিণত হয়েছে, তখন তাদের জননী নদীতে পাওয়া মনসার বাড়া পুজো করতে পরামর্শ দিল। জালুমালু চাঁদের ধর্মবিশ্বাসের কথা জানে, খুব ভালো মতোই খবর রাখে মনসা বিরোধিতার। চাঁদ ঘোষণা করেছেন তাঁর নগরে মনসার পূজা মানা। এই প্রসঙ্গে কাব্যের পাঠক জানতে পারেন, দেবীসনে বাত কইরা রাখিয়াছে দাড়ি, গোসা কইরা বুলে লয়া হিনতালের বাড়ি। মনসার প্রতি চাঁদের ক্রোধের একমাত্র কারণ তিনি স্ত্রীলিঙ্গ দেবতা। যে হাত দিয়ে তিনি শূলপাণিকে অর্ঘ্য দেন, সেই হাতে কখনোই চেংমুড়ি কানিকে পুজো দিতে পারেন না। শিবের ঔরসজাত কন্যা মনসা। শিব যার কাছে পূজনীয়, সেখানে তার আদরের কন্যা অশ্রদ্ধেয়া হতে পারেন না। চাঁদ সর্পবিরোধী, অথচ শিবের জটায় বাঁধা উদয়নাগ। এই ধর্মান্ধতা চাঁদের ট্র্যাজেডির মূলে। কেতকাদাস যেভাবে কাব্যের কাহিনী সন্নিবেশ করেছেন, তাতে দেখা যাচ্ছে দেবীর দিক থেকে কোনো সংকট ঘনীভূত করার আগেই চাঁদ মনসার উপর রুষ্ট, এবং এই রোষ এতদূর পর্যন্ত পৌঁছেছে যে চাঁদ মনসাকে বাপন ভাতারি বলে অশ্লীল গালি দিতেও কুণ্ঠাবোধ করেননি। মনসা এতেই বেশি ক্ষুব্ধ হয়েছেন এবং চাঁদকে সমস্ত দিক থেকে নিঃশেষ করার উদ্যোগ গ্রহণ করেছেন। চাঁদের ট্র্যাজেডির মূলে তার অপরিসীম দম্ভ। সেই দম্ভের প্রধান কারণ সামাজিক আভিজাত্য ও প্রতিষ্ঠা। মনসা দেব সমাজে গৃহীতা নন, তার কোনো কৌলীন্য নাই। এজন্য সদাগর মনসাকে গ্রাহ্য করেন না। কিন্তু চাঁদ পত্নী সনকা মনসার বিবাদকে ভয় পান, কিন্তু স্বামীকে বোঝাতে পারেন না। স্ত্রীর কোনো কথা গ্রাহ্য করেন না চাঁদ। চাঁদের পতনের আরেকটি কারণ তাঁর চরিত্র ভ্রষ্টতা। তিনি স্ত্রী বর্তমানে অন্য নারীর প্রতি লুব্ধতা প্রকাশ করেন। এই নারী আসলে ছদ্মবেশী মনসা, যিনি নেতার পরামর্শে নটিবেশ ধারণ করে চাঁদের মহাজ্ঞান হরণ করেন। পৃষ্ঠা 37। কেতকাদাস বিস্তারিতভাবে চাঁদের পদস্খলন বর্ণনা করেছেন। এই ঘটনা না ঘটলে মনসার পক্ষে বণিককে পরাস্ত করা অত সহজ হতো না। চাঁদের এই ক্ষণিক মোহগ্রস্ততা তাঁর জীবনে ঘনীভূত করে চরম ট্র্যাজেডি। চন্দ্রধরের মধ্যে সন্তান স্নেহ তথা বাৎসল্য কম ছিল না। মনসা এদিক দিয়েই বণিককে পীড়ন করতে চেয়েছিলেন, তাঁর ছয়টি পুত্রকে বিষাক্ত অন্ন খাইয়ে। এই শোক সংবাদ চাঁদের কাছে পৌঁছালে কি দুঃসহ ব্যথা চাঁদকে অধিকার করে তখন। চাঁদের তখনকার আচরণ কতকটা পাগলের মতন। কবি লিখেছেন, এত শুনি চাঁদবান্না নাটুয়া সাজিল, কান্ধে হিনতালির বাড়ি নাচিতে লাগিল। এই নৃত্য আনন্দের নয়, গভীর শোক থেকে উঠে আসা এক ধরনের বিকার।
অসফল বাণিজ্য যাত্রা থেকে ব্যাহত হয়ে চাঁদ যেদিন চম্পকনগরে ফিরে এসেছিলেন সেদিনই তিনি দেখেছিলেন তার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে। লক্ষিন্দর বড় হয়েছে, চাঁদ তার বিবাহের ব্যবস্থা করলেন, নিজেই পাত্রী নির্বাচনে গেলেন। সুলক্ষণা পাত্রী বেহুলাকে নির্বাচন করলেন, কারণ পূর্বাহ্নেই তিনি জেনে গেছেন বিবাহের রাত্রিতেই বাসর ঘরে লক্ষিন্দরকে কালসাপে দংশন করবে। কেবল দেবীর পরিকল্পনাকে ব্যর্থ করে দিতেই নয়, প্রাণপ্রিয় সপ্তম পুত্রকে রক্ষার জন্য কি সযত্ন প্রয়াস। স্বয়ং বিশ্বকর্মাকে ডেকে নিশ্ছিদ্র বাসরঘর রচনার নির্দেশ দিলেন। কিন্তু বিধি বাম, দেবী গোপনে বিশ্বকর্মাকে দিয়ে তৈরি করিয়ে রাখলেন ছিদ্র, যে পথে কালনাগিনী প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করবে। মনসার পরিকল্পনা সফল হল। বিবাহের পরদিন লোহার বাসরঘর থেকে লক্ষিন্দরের মৃতদেহ বেরোল। চাঁদের তখন কি অবস্থা! লখাই বাসরে মইল, চাঁদ বান্না বার্তা পাইল, পুত্র শোকে শুকাইল হিয়া। দগ্ধ হৃদয় পিতা পুত্রবধূর অনুরোধে মান্দাস বানিয়ে দিতে ভৃত্যকে নির্দেশ দিলেন। মনের কোণে ক্ষীণতম আশা জিয়ে রেখেছিলেন কি? কোনো একজন সমালোচকের মতে লখাইয়ের মৃত্যু থেকে চাঁদের অন্তর্দহন শুরু। এজন্যই তিনি বেহুলার অনুরোধে মনসা পূজায় সম্মত হয়েছিলেন। কথাটার প্রত্যয় করা কঠিন, কারণ চাঁদের ধর্মবিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে লক্ষিন্দরের মৃত্যু সেই বিশ্বাসের শিকড় উপড়ে ফেলতে পারে না। ইতিপূর্বে 6 পুত্রের মৃত্যুতে কম শোকগ্রস্ত হননি তিনি অভাগিনী কিন্তু জেদি পুত্রবধূর সাফল্যকেই অভিনন্দিত করেছেন শেষ মুহূর্তে সমস্ত ধর্মবিশ্বাস জলাঞ্জলি দিয়ে। চাঁদের পিতৃসত্তার উজ্জ্বল দিকটি এখানে ধরা পড়েছে। প্রবল প্রতাপী চাঁদের ব্যক্তিত্বের আড়ালে ছিলেন সনকা। স্বামীকে খুব সমীহ করে চলতেন। চাঁদ ও স্ত্রীকে বিন্দুমাত্র স্বাধীনতা দিতে সম্মত ছিলেন না। জালু মালুর মা নিছনির কাছ থেকে গোপনে মনসার দুটি বাড়া এনে অন্তঃপুরে তা স্থাপনা করে পূজা করতে শুরু করলে সাধু ভৃত্য নারা সে কথা প্রভুকে জানালে চাঁদ ক্ষিপ্ত হয়ে হেতালের লাঠি নিয়ে অন্দরমহলে তেড়ে আসেন এবং ক্রোধে অগ্নিশর্মা সাধু হেতালের লাঠির আঘাতে মনসার ঘট চূর্ণ করেন। যে কঠোরতা দিয়ে চাঁদের পৌরুষ গড়া, তার স্বামীসত্তা তারই অংশমাত্র, অথচ অন্য নারীর আকর্ষণে তার হিমালয় তুল্য পৌরুষ ভেঙে খান খান হয়ে যায়। আসলে চাঁদ হলেন প্রবৃত্তিপরায়ণ, আত্মকেন্দ্রিক ও কর্তৃত্ববাদী। তবুও চন্দ্রধর মধ্যযুগের বাংলা সাহিত্যের গৌরব, সকল চরিত্রের শিরোমণি, কারণ তার লৌহ দৃঢ় ব্যক্তিত্ব। তিনি জানেন কার সঙ্গে তিনি বিবাদে লিপ্ত। দেবী শক্তির তুলনায় মানব শক্তি অত্যন্ত তুচ্ছ, যেন তার কোনো ভয় নেই, দ্বিধা নেই। পৃষ্ঠা 38। মনসার সঙ্গে বিবাদে দেবী কোনো কোনো দিক থেকে আক্রমণ করতে পারেন না ভেবেছেন তিনি। সেই আক্রমণকে প্রতিহত করার কৌশলও তিনি বেছে নিয়েছেন, যদিও তার কোনো প্রতিরোধী ট্যাকেনি। তার চরিত্রে ট্র্যাজেডি এখানেই। দেবী ষড়যন্ত্রের বিরুদ্ধে মানবীয় চেষ্টা করে সফল হতে পেরেছে। চাঁদ তবুও হাল ছাড়েননি। নিজের ধর্মবিশ্বাস নিয়ে দুর্ভাগ্যের অতল সমুদ্রে তলিয়ে যেতে প্রস্তুত হয়েছেন। এতটুকু অনুশোচনা না করে নিজের বিপর্যয়ের জন্য তিনি নিজেই দায়ী। গ্রিক ট্র্যাজেডির সঙ্গে তার চরিত্রের সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে না। খোঁজ মিলবে শেক্সপিয়ারের আধুনিক ট্র্যাজেডির অন্দরে, যেখানে চরিত্রের আপন দুর্বলতাই তার পতনের বীজ বহন করে। চাঁদ তাই অদৃষ্ট পীড়িত নায়ক নন, আপন অহমিকার চূড়া থেকে দুর্ভাগ্যের গভীর খাদে পতিত একজন লৌহ হৃদয় পুরুষ। প্রশ্ন 4, সনকার চরিত্র বর্ণনা করো। উত্তর: সনকা চাঁদ সদাগরের স্ত্রী। মনসামঙ্গল কাব্যে অপ্রধান হলেও অনুল্লেখযোগ্য চরিত্র নয়। সদাগর পত্নী সনকা একনিষ্ঠ সতী। স্বামী, সন্তান ও সংসারের সামগ্রিক মঙ্গল চিন্তা তার মনে সদা জাগরুক থাকে। স্বামী চাঁদ সদাগরের মনসা বিদ্বেষকে তিনি সমর্থন করেন না। বারবার তিনি শঙ্কা প্রকাশ করেছেন, ভয়ে ভাবনায় চিন্তিত পীড়িত হয়েছেন। সংসারের কল্যাণ চিন্তা থেকে তার মনসা পূজায় আগ্রহ জন্মেছে। জালু মালুর মায়ের কাছে এই পূজার কথা জেনে সনকা তাকে বলেছেন,
অবশ্য পুজিব বারা নাহিক এরান বরমাইগা লব ছয় পুত্রেরও কল্যাণ। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। চাঁদের ভৃত্য নারা সনকার হাতে মনসার বাড়া দেখে তৎক্ষণাৎ সদাগরকে জানিয়েছেন, এতদিনে দূর হইল তোমারও বড়াই, মনসা পাইল পূজা সনকার ঠাঁই। এ কথা শুনে চাঁদ রুষ্ট হয়ে অন্তঃপুরে গমন করেছেন। স্বামীর রুদ্রমূর্তি দেখে সনকা পালিয়ে যায়, আর চাঁদ বাড়ি মারে বাড়ার উপরে। মুখে যতই সাহস দেখান না, সনকার আচরণে মধ্যযুগীয় নারীর অসহায়তাই প্রকাশিত। স্বামীকে তিনি ভয় পান। মধ্যযুগে পুরুষের ইচ্ছাই শেষ কথা, সেখানে নারীর ইচ্ছার কোনো মূল্য ছিল না। তাই স্বাধীন ইচ্ছায় সনকার মনসা পূজা করা সম্ভব হয়নি। তবুও তিনি স্বামীকে সতর্ক করার চেষ্টা করেছেন। বানা গেলে ছাড়ে খাড়ে দেবতা শহীদ বাদ কোন মূর্খে করে। সনকার অনুরোধ অনুনয়েও সদাগরের সিদ্ধান্তের পরিবর্তন হয়নি। মনসার আঘাত একটার পর একটা এসেছে, সবই বুক পেতে গ্রহণ করেছেন সনকা। স্বামীকে বোঝাতে চেষ্টা করলেও কখনো অভিযুক্ত করেননি। নারী হিসাবে সনকা পতিগত প্রাণা। মনসার সঙ্গে বিবাদে 6 পুত্র হারিয়ে যখন সনকা শোকসাগরে মগ্ন, তখনই চাঁদ বাণিজ্য যাত্রার সংকল্প করেন। স্বামীর এই সিদ্ধান্তকে সনকা মেনে নিতে পারেননি, কারণ স্বামী বিদেশ চলে গেলে কে তাকে ও তার 6 বিধবা পুত্রবধূকে রক্ষা করবে। চাঁদকে পথের সম্ভাব্য বিপদের কথা বলেছেন, কিন্তু ফল হয়নি। তার সকাতর অনুনয় উপেক্ষা করে চাঁদ মধুকর ডিঙা সাজাতে যান। সনকার পত্নীসত্তার চূড়ান্ত অপমান করে চাঁদ যখন মোহিনী নারীকে পাওয়ার মোহে বলেন, 6টি পুত্র মোর কাটি পাত্র তোর, সনকা করিব দাসী, যত শোক পাব সব বিসরিব, হেরিতে তোমারও হাসি। সনকার জননী সত্তাটি কারুণ্যের অশ্রুজলে সিক্ত। পৃষ্ঠা 39। শোক ভাব থেকেই করুণ রসের সৃষ্টি হয়। সনকার জীবনের শোক ধারাবাহিক। পুত্রদের মৃত্যুতে সনকা যেন পাগল হয়ে যান। কবি কেতকা দাস লিখেছেন, সনকা বান্নানি কান্দে নাহি বান্ধে চুল, ধুলায় ধূসর তনু কান্দে শোকাকুল। সব বুঝেও সনকা স্বামীকে দোষ দেন না। এখানে যেন তিনি মধ্যযুগের টিপিক্যাল নারী, যাদের বুক ফেটেছে কিন্তু মুখ ফোটেনি। তার বিষণ্ণ মন প্রসন্ন হয়ে ওঠে যখন সনকা 7মবারের জন্য গর্ভধারণ করেন। চাঁদ যখন চম্পটনগরীর বাইরে, তখন সনকা 7ম পুত্র লক্ষিন্দরের জন্ম দেন। কনিষ্ঠ সন্তান তাঁর চোখের মণি। স্নেহ ভালোবাসা আর বাৎসল্যে ভরিয়ে দেন লক্ষিন্দরকে। দীর্ঘদিন পরে চাঁদ ফিরে আসেন। বিয়ের রাত্রিতে সর্পদংশনে লক্ষিন্দরের প্রাণ যাবে, এই ভবিষ্যৎবাণীর কথা জানতে পেরে চাঁদ সতর্কতা গ্রহণ করলেও মনসার চক্রান্তের কাছে তার মানসী চেষ্টা নিষ্ফল হয়। কালনাগিনীর দংশনে বিবাহের রাত্রিতে বাসর ঘরে লক্ষিন্দর প্রাণ হারায়। শোকে প্রায় উন্মাদিনী হয়ে যান সনকা। এবার সনকা ক্ষিপ্ত হয়ে ওঠেন। যে স্বামীকে এতদিন কেবল অনুনয় বিনয় পরামর্শ দিয়ে এসেছেন, এবার সরাসরি অভিযুক্ত করলেন। তীব্র স্বরে স্বামীকে বললেন, তোমার বিষম হট ভাঙিলে দেবীর ঘট, অবিরত তারে দেহ গালি, আগে 6 পুত্র মইল তবে সে লখাই হইল, হেন পুত্র কারে দিলু ডালি। এই অভিযোগে চাঁদ নিরুত্তর। সীতা যেমন আপন দুঃখে পাতালে প্রবেশ করতে চেয়েছিলেন, সনকারও ইচ্ছা তাই। তিনি বলেন, 7 পুত্র শোকে আমি পাইলে প্রবেশী ভূমি, যদি ক্ষিতি হতো বিদার। সনকা 6 পুত্রের মৃত্যুর জন্য নিজের দুর্ভাগ্যকেই দায়ী করেন, পুত্রবধূদের দোষারোপ করেন না। সংসারে 6 বিধবা পুত্রবধূকে দেখে তাঁর হৃদয় ফেটে যায়, মনের মধ্যে জ্বলে তুষের আগুন। 7ম পুত্র লক্ষিন্দরের মৃত্যুর জন্য সনকা দায়ী করেন পুত্রবধূ বেহুলাকে। বলেন, খণ্ড কপালিনী তুই চিরনিয়া দাঁতি, বিজ্ঞা দিবে পতি খালি না পোহালো রাতি। কষ্ট দুঃখ যন্ত্রণা মানুষকে কতটা নির্বোধ নির্বিবেক করে তোলে, এটি তার প্রকৃষ্ট উদাহরণ। পূর্বাহ্নে সব জেনেও যখন সনকা বেহুলাকে দায়ী করেন, তখন পুত্রবধূর প্রতি ক্রোধের প্রকাশ হিসেবে একে দেখা ছাড়া গত্যন্তর নেই। গ্রামীণ সংস্কারে অভ্যস্ত সনকা বেহুলার মৃত স্বামীকে নিয়ে গাঙুড়ের জলে ভাসার ইচ্ছাকে বাধা দিলেন। বেহুলাকে সনকা এখানে সমালোচনা করেছেন।
বেহুলার যাত্রা সংকল্পে সনকা সংশয় প্রকাশ করেছেন। কিসের কারণে তুমি জলেতে ভাসিবে, প্রতীত কাহার মনে পতি যে আইবে। সেই অবিশ্বাস্য ঘটনা যখন বাস্তবে সংঘটিত হয়েছে তখন আনন্দ উদ্বেলিত চিত্তে বধূকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন। তিনি বেহুলার অনুরোধে রাজি হয়েছেন পাষাণ হৃদয় স্বামীকে যেমন করেই হোক মনসার মাহাত্ম্য বোঝাতে। কেবল মুখে নয়, সনকা বাস্তবে করেছেন। 2 হাত জোর করে শৈব চাঁদকে বলেন, শুনো অধিকারী, নিবেদন করি এ ফল কাহার ঘটে, ঘুচাহ বিবাদ মাগল প্রসাদ, কার্য নাই আর হটে। সনকার সকাতর অনুনয় এবং সর্বোপরি অকুতভয়ে কনিষ্ঠা পুত্রবধূর সাফল্য চাঁদকে পূর্বের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করে। তিনি চেংমুড়ি কানি মনসার পুজো দেন। দেবীও ফিরিয়ে দেন বণিকের ধ্বংসপ্রাপ্ত সমস্ত ধন, ফিরিয়ে দেন পূর্বে মৃত 6 পুত্রকেও। সনকার আনন্দ আর ধরে না। কেতকা দাস আনন্দিত বান্নানীর নৃত্যরতা ছবি দেখিয়েই তার কাহিনীর সমাপ্তি টেনেছেন। পৃষ্ঠা 40। প্রশ্ন 5, ধন্বন্তরী ওঝার চরিত্র বর্ণনা করো। আবার পড়ছি। প্রশ্ন 5, ধন্বন্তরী ওঝার চরিত্র বর্ণনা করো। উত্তর: ধন্বন্তরী নামের মধ্যেই আছে অসাধ্য সাধনের ইঙ্গিত অবশ্যই। তা বাহুবল বা বুদ্ধি বলে নয়। ধন্বন্তরী পেশায় ওঝা, তিনি অবশ্যই চাঁদ সদাগরের পরম মিত্র। সমুদ্র মন্থনে ধন্বন্তরী ও চাঁদ বণিক দুজনেই উত্থিত হন। এই হিসেবে বলা যায় ধন্বন্তরী চাঁদ বণিকের অগ্রজ। সর্পবিষে কারো প্রাণনাশ হলে ধন্বন্তরীর মন্ত্রে সে পুনরুজ্জীবন লাভ করে। মনসার সঙ্গে চাঁদের দ্বন্দ্বে ধন্বন্তরী সবসময় চাঁদের পাশে থেকেছেন। মনসা চাঁদের মহাজ্ঞান হরণ করলে সবার আগে চাঁদের মনে পড়েছে ধন্বন্তরীকে। শিববিনে মহাজ্ঞান কেহ নহে দাতা, ধন্বন্তরী জানে সেই মহাজ্ঞান কথা। চাঁদের সহচর নারা ধন্বন্তরীর কাছে গিয়ে চাঁদের দুরবস্থার কথা জানালে ধন্বন্তরী তৎক্ষণাৎ চাঁদের কাছে আসার উদ্যোগ নিয়েছেন সঙ্গে 6-20 জন শিষ্য নিয়ে। পরম প্রত্যয় তিনি বলেছেন, পুনরূপী আমি তাহে দিব মহাজ্ঞান। মহাজ্ঞান ফিরে পেয়ে চাঁদ সদাগর মনসার ছলনার কথা ধন্বন্তরীকে জানালে ধন্বন্তরী ক্রোধে জ্বলে উঠেছেন। কেতকা দাস চাঁদের সঙ্গে ধন্বন্তরীর ভাতৃসুলভ মৃত্যতার সম্পর্ক যেমন চিত্রিত করেছেন তেমনি তাকে মনসা বিদ্বেষীও করেছেন। এর বড় কারণ ধন্বন্তরী মনসার বাহন সাপের শত্রু। গারুড়ি বা ওঝা হিসেবে ধন্বন্তরী সর্পবিদ্বেষী। সাপ যাকে মারে ধন্বন্তরী তাকে বাঁচায়। ধন্বন্তরীকে কেন্দ্র করে ঘাত প্রতিঘাতময় নাটকীয় কাহিনীর সন্নিবেশ ঘটিয়েছেন কবি। চাঁদকে উপযুক্ত শাস্তি দিতে গেলে ধন্বন্তরী নিধনের প্রয়োজন আছে। তাই মনসা প্রথমে মালিনী ও পরে গোয়ালিনীর ছদ্মবেশে ধন্বন্তরীকে ছলনা করতে গেছেন। পুষ্পমালা পরিধান করে ধন্বন্তরীর শিষ্যেরা বিষের জ্বালায় চেতনা হারালে ধন্বন্তরী চেতনা ফিরিয়ে দিয়েছেন। গোয়ালিনীর দই খেয়ে ওঝার শিষ্যেরা চেতনা হারালে ধন্বন্তরী ক্রোধদীপ্ত কণ্ঠে বলেছেন, ধন্বন্তরী বলে সেই নহে গোয়ালিনী, হটে লাইগা আসা ছিল চেংমুড়ি কানি। এই উক্তিতে ধন্বন্তরীর মনসা বিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে। অনমনীয় ব্যক্তিত্বের অধিকারী ধন্বন্তরী কিন্তু স্ত্রী কমলার অনুরোধের কাছে হার মেনেছেন। এক্ষেত্রে মনসার ছলনা বোঝার মতো বুদ্ধি তাঁর কাজ করেনি। ধন্বন্তরীর প্রাণনাশের উদ্দেশ্যে মনসা ব্রাহ্মণীর বেশে ধন্বন্তরীর বাড়ি গিয়ে উপস্থিত হয়েছেন। ওঝা তখন বাড়িতে ছিলেন না। সুযোগ বুঝে মনসা কমলাকে ধন্বন্তরীর কিসে মৃত্যু তা জেনে নিতে কমলাকে প্ররোচিত করেছেন। তাই ওঝা গৃহে ফিরলে কমলা কান্দিয়া পড়ে প্রভুর চরণে, আমারে কহিবে তব মরণ কেমনে। স্ত্রীর চোখের জল সহ্য করতে না পেরে তিনি কমলাকে জানিয়ে দিয়েছেন তার মৃত্যু কিসে। ধন্বন্তরীর মৃত্যু কথা শ্বেত মাছিরূপী মনসা শুনে নিয়েছেন। এইভাবে ওঝা নিজের মৃত্যুর পথ নিজেই প্রশস্ত করে দিয়েছেন। কিন্তু উদয় কালসর্প থাকে শিবের জটায়। মনসা পিতার দ্বারস্থ হয়ে সর্প প্রার্থনা করলে শিব প্রথমে দিতে চাননি। পৃষ্ঠা 41। কারণ ত্রিভুবনে রোগ পীড়া ধন্বন্তরী নাশে, হেন ওঝা বধিবারে যুক্তি নাই আসে।
শেষ পর্যন্ত মনসা উদয়নাগ সর্প পাঠিয়ে ওঝার প্রাণনাশ করলেও শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা চালিয়ে গেছেন ওঝা। শিষ্যদের গন্ধমাদন পর্বতে ওষুধ সংগ্রহে পাঠিয়েছেন, কিন্তু পথিমধ্যে মনসার ছলনার ভাড়া বিভ্রান্ত হয়ে বিলম্ব করে ফেলেছে। শেষ রক্ষা হলো না। ধন্বন্তরীর মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে শিষ্যদের তিনি বলে যান, প্রভাতে মরিব আমি নাহিকো এড়ান, কাটিয়া আমার শির করচারি খান, চারিদিকে পুতিবে করিয়া চারিখানি, যেন জল খাতে নারে মনসার ফণি। ধন্বন্তরীর মৃত্যু পুরস্কারের পরাভব নয়, এইখানেই চরিত্রটির স্বাতন্ত্র্য, অভিনবত্ব। প্রশ্ন 6, নেতার চরিত্র বর্ণনা করো। পেজ কন্টিনিউড। উত্তর, মনসামঙ্গল কাব্যের অপ্রধান চরিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র নেতা। কবির চরিত্রচিত্রণ বৈশিষ্ট্যের জন্যই মনসার সমতুল্য চরিত্র হয়ে উঠেছে নেতা চরিত্র। আমরা সম্পর্কের গুরুত্ব বোঝাতে যে ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইডের কথা বলি, মনসার জীবনে নেতার ভূমিকা ঠিক সেই রকমই। নেতা না থাকলে মনসা জগজ্জননী হয়ে উঠতে পারতেন না। অসাধারণ বুদ্ধিমতী, বাস্তব জ্ঞান সম্পন্না নেতা মনসার প্রধান পরামর্শদাত্রী, তার নিঃসঙ্গ জীবনের সঙ্গীও সে। শিবের গাত্রঘর্ম থেকে নেতার জন্ম। মহাদেবকে নেতা বাবা বলে ডেকেছে। বাপ বাপ বলি যায় পাছে গোড়াইয়া। শিব নেতাকে বলেছেন, মোর কন্যা আছেন মনসা শশীমুখী, তার অনুবৃত্তি করো হয়া তার সখী। নেতাকে তিনি বর দিয়েছেন, সুরপুরে কাছো গিয়া দেবতা অম্বর। মনসা ও নেতার সম্পর্কের গাঢ়তা বোঝাতে কবি বলেছেন, সমান বয়স দুহে পরম পীড়িত। নেতার কাছে দেবী আপন পূজা প্রচারের অভিলাষ জানালে নেতা পরামর্শদাত্রীর ভূমিকায় মনসাকে 6টি গুরুত্বপূর্ণ কথা বলেছে, যা পূজা লাভের জন্য জরুরি। মনসার বাহন সর্পকেই অস্ত্র হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছে নেতা। নেতার উপদেশে মনসা পৃথিবীতে এসে প্রথমে রাখাল বালকদের পূজা গ্রহণে উৎসুক হয়েছেন। তারই পরামর্শে মনসা ছদ্মবেশ ধারণ করেছেন। হাসান হুসেনকে শিক্ষাদানের জন্য দেবী নেতার কাছে যুক্তি চেয়েছেন। সমগ্র কাব্যে বারবার একই কথা বলেছেন, বুদ্ধি বলো নেতা গো, উপায় বলো মোরে। জবনপুরী ধ্বংসের ব্যাপারে নেতা পরামর্শ দিয়েছে, আছে যদি বড় বড় সর্প, নিমেষে টুটিতে পারো জবনের দর্প। মনসা বুদ্ধির ব্যাপারে নেতার উপরই ভরসা করেছেন, নিজ বুদ্ধির ওপর তিনি কোনো আস্থাই রাখেননি। পৃষ্ঠা 42। নেতা দেবীকে নটির ছদ্মবেশে চাঁদ সদাগরের মহাজ্ঞান হরণ করার পরামর্শ দিয়েছে। চাঁদকে মোহিত করার ছলাকলাও নেতা শিখিয়ে দিয়েছে মনসাকে। মহাজ্ঞান হরণের সময় চাঁদের বুদ্ধির কাছে মনসা প্রায় হাঁটতে বসেছিলেন। উপায়ন্তর না দেখে নেতাকেই স্মরণ করতে হয়েছে। ধন্বন্তরী ওঝা চাঁদের মহাজ্ঞান ফিরিয়ে দিলে দেবীকে পুনরায় ছদ্মবেশ ধারণ করে ওঝার প্রাণনাশের পরামর্শ দিয়েছে নেতা। প্রথমে মালিনী, পরে গোয়ালিনীর বেশ ধারণ করে ধন্বন্তরীর 6 শিষ্যকে প্রাণনাশের চেষ্টা করেন মনসা। কারণ অসাধারণ বিচক্ষণতায় নেতা বুঝেছিল ধন্বন্তরীকে মারতে হলে আগে তাঁর 6 শিষ্যকে প্রাণনাশ প্রয়োজন। মৃত শিষ্যদের প্রাণ ফিরিয়ে দেন ধন্বন্তরী। শেষ পর্যন্ত নেতার বুদ্ধিতেই ধন্বন্তরীর অন্দরমহলে ছদ্মবেশ ধারণ করে উপস্থিত হয়ে ওঝা স্ত্রী কমলার সঙ্গে সখ্য স্থাপন করে ধন্বন্তরীর মৃত্যু কিভাবে হবে তা জেনে ধন্বন্তরীকে হত্যা করলেন। এবার ধন্বন্তরীর পুনরুজ্জীবনের সমস্ত উপায়কে নেতার পরামর্শে বন্ধ করলেন। মর্তে মনসার পূজা প্রচারের ব্যাপারে নেতার বুদ্ধি মনসার একমাত্র ভরসা। মনসার দৈববল আর নেতার বুদ্ধিবল, এই দুয়ে মিলে মনসা লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছেন। এরপর বিঘতিয়ার বিষে চাঁদের 6 পুত্রের মৃত্যু হয়েছে। চাঁদের জেদ কিন্তু নষ্ট হয়নি। নেতার পরামর্শে এবার চাঁদের বাণিজ্যতরী সপ্তডিঙা মধুকরকে ডুবিয়ে দেয়া হয়। ডুবন্ত চাঁদকে উদ্ধার করার ব্যবস্থা করতে হয়, কারণ চাঁদকে দিয়েই নিজের পূজা করাতে হবে। বহু কষ্ট সহ্য করে শুধুমাত্র জীবন নিয়ে চাঁদ বাড়িতে ফিরে এসেছেন। এবার 7ম পুত্র লক্ষিন্দরের বিয়ের রাত্রিতেই লোহার তৈরি বাসর ঘরে কালনাগিনীর দংশনে লক্ষিন্দরের মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত নেতার হাত ধরেই বেহুলা দেবসভায় পৌঁছেছেন। নেতা বেহুলাকে নিজের বঞ্ঝী পরিচয় দিয়ে দেবসভায় নিয়ে গেছে।
শিব বেহুলাকে দেখতে চাইলে নেতা বেহুলাকে সবিশেষ উপদেশ দিয়েছে এই বলে যে সে কিভাবে দেবতাদের তুষ্ট করে বর প্রার্থনা করবে। বেহুলার প্রতি নেতার সহৃদয়তা মনসাকে সহায়তারই নামান্তর। অবশ্য চাঁদকে শাস্তি দান করতেই বেহুলাকে পতিহীনা করা হয়েছিল। মনসার শত্রুতা চাঁদের সঙ্গে বেহুলার সঙ্গে নয়, এই কারণে বেহুলাকে নেতা সাহায্য করেছে। নেতা মহৎ প্রয়োজনে তুচ্ছ মিথ্যার আশ্রয় নিয়েছে। মনসা যখন তাকে জিজ্ঞাসা করেছেন কি কারণে ডাকে মোড়ে যতেক দেবতা, তখন সব জেনেও না জানার অভিনয় করে নেতা বলেছে, মাতা আমি কিবা জানি, দেবতা সভায় গিয়া শুনিবে আপনি। মনসা বেহুলার কথা মনে মনে জানতেন, তাই দেবসভা যেতে তিনি সম্মত হননি। তখন শুধুমাত্র বেহুলার জন্যই নেতা মনসাকে কাতর অনুনয়ে বলেছে, অবশ্য যাইবে মাতা দেবতা সভায়। সখীর অনুরোধ এড়াতে না পেরে মনসা দেবসভায় আসতে বাধ্য হয়েছেন। তারপর পিতাসহ অন্যান্য দেবতাদের অনুরোধ, তিরস্কার, সমালোচনা এবং বেহুলার সকাতর নিবেদনে মনসা লক্ষিন্দরের মৃতদেহে প্রাণ সঞ্চার করেছেন, কিন্তু তা এক প্রকার বাধ্য হয়েই। এইভাবে সমগ্র মঙ্গল কাব্যে নেতা মনসার প্রায় সমতুল্য চরিত্র হয়ে উঠেছে। তথাপি নেতা পার্শ্ব চরিত্র, প্রধান বা কেন্দ্রীয় চরিত্রের সহায়ক রূপেই তাঁর পরিচিতি। পৃষ্ঠা 43, 5 নম্বরের প্রশ্নোত্তর। 1. পশ্চিমবঙ্গের কোন মঙ্গল কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে? কোথা থেকে কত সালে এটি মুদ্রিত হয়? কোথা থেকে কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়? উত্তর: কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল প্রথম মুদ্রিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1844 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্রমোহন ভট্টাচার্যের সম্পাদনায় 1943-এ প্রকাশিত হয় কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল প্রথম খণ্ড। 2. কেতকা দাস ক্ষেমানন্দের প্রকৃত নাম কি? তার কাব্যের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। কাব্য রচনাকাল সম্পর্কে তিনি কি জানিয়েছেন? মনসামঙ্গল কাব্যধারায় তাঁর বিশিষ্টতা কি? উত্তর: প্রকৃত নাম ক্ষেমানন্দ। মনসার অন্য নাম কেতকা, কেয়াপাতায় জন্মের কারণে। কবি নিজেকে কেতকা দাস বলেছেন। কেতকা দাস ক্ষেমানন্দের কাব্যের 3টি বৈশিষ্ট্য: 1. রাঢ় বাংলার ভৌগোলিক জীবনের নিপুণ বর্ণনা। 2. বেহুলার দুঃখ বর্ণনায় কবি সার্থক করুণ রসের সৃষ্টি করেছেন অতি নিপুণতার সঙ্গে। 3. কবির ভাষা সুপরিচ্ছন্ন ও গ্রাম্যতামুক্ত। কাব্য রচনা কাল সম্পর্কে তিনি লিখেছেন: শূন্য বান শশী, শিয়রে মনসা আসি, আদেশিলা রচিতে মঙ্গল। দেবী মনসার গীত, ক্ষেমানন্দ বিরচিত, নায়কের করিব কুশল। 0 = 0, রস = 6, বান = 5, শশী = 1। অঙ্কস্য বামাগতি তাই গাইল 1560 শকাব্দ, 1560 যুক্ত 78, 1638 খ্রিস্টাব্দ, 1638-39 খ্রিস্টাব্দ। তিনি চৈতন্য পরবর্তী মনসামঙ্গলের পশ্চিমবঙ্গীয় ধারার কবি। প্রশ্ন 3. কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য রচনার প্রেরণা কী? তাঁর কাব্যের ঐতিহাসিক গুরুত্ব কী? কবির কাব্যে কোন কবির প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর: কবির জননী একদিন পুত্রকে মাঠ থেকে খড় কেটে আনতে বলেন। ভাই অভিরামকে নিয়ে কবি গেলেন জলায় খড় কাটতে। সেখানে কয়েকটি বালক জল সেঁচে মাছ ধরছিল। কবি তাদের সঙ্গে মাছ ধরার ইচ্ছা প্রকাশ করলে তারা রাজি না হওয়ায় কবি ক্ষিপ্ত হয়ে তাদের মাছগুলো কেড়ে নিয়ে সেগুলি ভাই অভিরামকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। পৃষ্ঠা 44। বালকেরা তাকে গালাগাল দিতে দিতে বাড়ি চলে যাওয়ার পর কবি একা মাঠে বসে থাকলেন। অকস্মাৎ আকাশ কালো করে প্রবল ঝড় উঠল। অস্পষ্ট আলোয় ক্ষেমানন্দ সেই মাঠে তার সামনে একটি মুচি মেয়েকে দেখলেন। মেয়েটা তার সঙ্গে কাপড় কেনার কথা তুলে কপট চাতুরি করল। কবি তার পায়ে পিঁপড়ের কামড় অনুভব করে নিচে তাকালে মুচি মেয়ে উধাও।
ঘটনাটি যখন তাকে ভাবিত করল, তখনই তিনি দেখলেন কিছু সাপ তাকে বেষ্টন করে এগিয়ে আসছে। তিনি প্রমাদ গুনলেন এবং পর মুহূর্তে দেখলেন মা মনসাকে। দেবী কবিকে সাবধান করে দিলেন যে তিনি যা দেখেছেন তা প্রকাশ না করার জন্য। পরে বললেন, শুনো পুত্র ক্ষেমানন্দ, কবিত্ব করিয়া বন্ধ আমার মঙ্গল গায়া বলো। দেবীর নির্দেশ পেয়ে কবি মনসা মঙ্গল কাব্য রচনা করলেন। সপ্তদশ শতাব্দীর বাঙালি জীবনে অনেক ছবি কেতকাদাসের কাব্যে আছে। লক্ষিন্দরের বিবাহ, জন্মপ্রসঙ্গ, ষষ্ঠী পূজা ইত্যাদিতে বাঙালির সামাজিক জীবনের রীতিনীতির প্রকাশ আছে। বেহুলার স্বর্গাভিমুখে যাত্রাপথের 22টি ঘাটের মধ্যে 14টি ঘাট এখনও দামোদর ও বাঁকা নদীর ধারে বর্তমান। কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের প্রভাব লক্ষ্য করা যায়। প্রশ্ন 4, কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে সমাজে নারীর স্থান কেমন ছিল আলোচনা করো। উত্তর, মধ্যযুগে সমাজে নারীর স্থান যে খুব সম্মানের ছিল না তা বলাই বাহুল্য। প্রথমত, পুরুষ শাসিত সমাজে নারীর অধিকারের জায়গাগুলো তখন খুবই সংকুচিত ছিল। সন্তান উৎপাদনের যন্ত্র ছাড়া আর কোনো পরিচয় তার ছিল না। দ্বিতীয়ত, নারী শিক্ষার অভাব তার স্বাতন্ত্র্য স্বাধীনতার বড় অন্তরায় ছিল। তৃতীয়ত, ব্যক্তি ও আত্মবোধে বিকশিত হওয়ার পরিবর্তে পতির ছায়া থেকে নারী নিজেকে ধন্য মনে করত। চতুর্থত, সমাজ বহুবিবাহ ও ব্যভিচারের ক্ষেত্রে পুরুষকে ছাড়পত্র দিয়েছিল। পঞ্চমত, পাতিব্রত্য নারীর পরম ধর্ম বলে বিবেচিত হতো। ষষ্ঠত, সাধারণত নারীর স্থান গৃহের 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকত। সপ্তমত, দেহ ব্যবসা পৃথিবীর আদিমতম ব্যবসা। নারী কিছুটা এবং অনেকটাই জন্মগত, পারিপার্শ্বিক ও অর্থনৈতিক কারণে এই ব্যবসা গ্রহণ করতে বাধ্য হতো। অষ্টমত, সমাজে নারীর স্থান একেবারে নিরাপদ ছিল না। পুরুষের কাম প্রবৃত্তির শিকার তাকে নানাভাবেই হতে হতো। নবমত, বহু ক্ষেত্রে নারীর ভাগ্য নারীর দ্বারাই নির্ধারিত হতো, তাই নারীর দুঃখের কারণ হতো। এই বৈশিষ্ট্যগুলির নিরিখে ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য অবলম্বনে সমাজে নারীর স্থান বিষয়টির আলোচনা করা যেতে পারে। নারীর প্রতি পুরুষের কামনাতুর মনোভাবের পরিচয় পাওয়া যায়। 1. মনসাকে দেখে শিবের তার প্রতি আসক্ত হওয়ার ঘটনা। শিব জানতেন না যে মনসা তাঁরই কন্যা। তাঁর এই আচরণ কামে অচেতন হর ধরিলেন হাতে। পৃষ্ঠা 45। 2. নটির বেশধারী মনসাকে দেখে 4 যুবক তাঁর কাছে এসে প্রস্তাব দিয়েছে, যতেক পুষ্পের করি দিব চারিজনে, আলিঙ্গন দেহ যদি সভাকার্ষণে। এখানে স্পষ্টতই নারীকে পণ্য হিসেবে দেখা হয়েছে। 3. নটির বেশধারী মনসাকে দেখে চাঁদের ভৃত্য নারাও লোভ সম্বরণ করতে না পেরে আলাপ করতে গেছে। 4. নারার মুখে সুন্দরী নারীর কথা শুনে চাঁদ প্রদুপ্ত হয়েছেন। নটির জন্য নিজের স্ত্রী পুত্রদের জলাঞ্জলি দিতে চেয়েছেন। 6টি পুত্র মোর, কাটি পাত্র তোর, সনকারে দিব দাসী। 5. গোয়ালিনী বেশধারী মনসাকে দেখে ধন্বন্তরীও মুগ্ধ। দধিখানি হাতে খড়ি বলে ওঝা ধন্বন্তরী, কি নাম তোমার গোয়ালিনী। 6. বেহুলা যখন স্বামীর মৃতদেহ নিয়ে কলার মান্দাসে চেপে নিরুদ্দেশের পথে ভেসে চলেছিল, তখন গোদার ঘাটে গোদা ও জগাতি ঘাটে জগাতি তাকে কামনা করেছিল। একাকিনী বেহুলাকে দেখে তারা কুলোটা বলেও সন্দেহ করেছিল। কুলোটা চরিত্র তোর বুঝি অনুমানে, জগাতি ঘাটায় আজি বিকাইব দানে। সমাজে নারীর নিরাপত্তার অভাবই এতে স্পষ্ট হয়ে ওঠে। 7. রূপবতী মনসাকে দেখে সাদ্দা তাকে দেবী বলে চিনতে না পেরে তাঁর চেহারার বর্ণনা দিয়ে হাসান হুসেনকে তাকে ধরে আনার পরামর্শ দিয়েছিল। অর্থাৎ পুরুষের বিচারে নারী ছিল সহজলভ্যা। সমাজে পুরুষের বহু বিবাহ ও ব্যভিচারের নিদর্শন এই ঘটনাগুলিতেই বোঝা যায়। মনসাকে গোপনে ফুলের সাজির ভেতর লুকিয়ে ঘরে নিয়ে এলে চণ্ডী মনসাকে সতীন ভেবে তার প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন। তার ধারণা, করিল বঞ্চন বিভা করিয়াছে হর। আবার গোদার বেহুলাকে আকৃষ্ট করার চেষ্টার মধ্যে পুরুষের বহু বিবাহের পরিচয় পাওয়া যায়। 4 নারী মোর ঘরে অনেক বিলাস করে। বাসর ঘরে কালনাগিনীর দংশনে লক্ষিন্দরের মৃত্যু হলে সনকার ক্রোধ গিয়ে পড়েছে বেহুলার উপর। তাকে সে তিরস্কার করেছে।
খণ্ড কপালিনী তুমি চিরনিয়া দাঁতি, বিভাদিনে পতিখালি না পোহালো রাতি। সন্তানের লালন পালনে নারীর ভূমিকা যে গুরুত্বপূর্ণ ছিল তা 7 পুত্রের জননী সনকার কথা ভাবলেই বোঝা যায়। মনসার সঙ্গে বিবাদে 6 পুত্র হারিয়েও পুনরায় গর্ভধারণ করেছে সে তখনও 6 পুত্রের শোক ভুলতে পারেনি। চাঁদকে সে স্মরণ করিয়ে দিয়েছে, আমি অভাগিনী দিবস রজনী কান্দি 6 পুত্র শোকে। চাঁদ তাকে উপদেশ দিয়েছে, যদি গর্বে হয় কন্যা করিহ কুলের ধন্যা, পুত্র হইলে পড়াইও তারে। পৃষ্ঠা 46। মেয়েদের কিছু করার ছিল না, পাঠশালার দ্বার ছেলেদের জন্য উন্মুক্ত ছিল। শুধু একটি ব্যাপারে নারীরা একালেও সেকালে সমান পারদর্শী ছিল, তা হলো কলহ নৈপুণ্য। আমরা এক্ষেত্রে মনসাচণ্ডীর বিবাদ, কাজলা মালিনীর সঙ্গে নটির ছদ্মবেশধারী মনসার বিবাদ স্মরণ করতে পারি। শুধু বাগযুদ্ধ নয়, হাতাহাতি মারামারিতেও সমান পারদর্শিনী ছিল। 2 জনে কারাকারি, মল্লিকার গড়া, ধুলায় ধূসর দোহে ক্ষিতিতলে পোড়া। প্রশ্ন 5। কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে যে রীতিনীতি সমাজ সংস্কারের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। উত্তর, সমাজে প্রচলিত আচার আচরণ, রীতিনীতি, বিশ্বাস সংস্কারের বিশ্বস্ত রূপচিত্রণেও কবির সমাজ অভিজ্ঞতার পরিচয় পাওয়া যায়। বিবাহের প্রথম বর্ণনা পাওয়া যায় মনসার সঙ্গে জরৎকারুর বৈবাহিক সম্বন্ধ স্থাপনে। শিবের ইচ্ছায় নারদই এখানে কন্যাপক্ষের হয়ে জরৎকারুর সঙ্গে যোগাযোগ করেছেন অনেকটা ঘটকের ভূমিকায়। অনেক প্রতিকূলতার পর বিবাহ স্থির হলে দেবতারা সবাই কন্যাযাত্রী হয়ে যোগ দিয়েছেন। শুভক্ষণে শিবের কন্যা সমর্পণ, মালা বদল, শুভদৃষ্টি, উলুধ্বনি, জামাতা বরণ, বিবাহ বাসর সবই পরিমিত ও বাস্তব বর্ণনায় উজ্জ্বল হয়ে উঠেছে। অনভিজ্ঞ লজ্জানম্র কন্যাকে অভিজ্ঞ রমণীরা যেভাবে বিবাহের আচার রীতি বুঝিয়ে দেয় সেইভাবে মনসাকে বোঝানো হয়েছে। বিবাহের কন্যা নির্বাচনে সুন্দরী নারী সব ক্ষেত্রে কাম্য ছিল। বেহুলার বিবাহেও তারই পুনঃপ্রকাশ। বণিক সমাজে বিবাহে পণ দেওয়ার ব্যাপারে বোধহয় বিপরীত রীতি ছিল। জনার্দন ঘটক চাঁদ ও সনকাকে বলেছে, পণগণ নাই তাই দানে কন্যা দিতে চায় তোমার সুন্দর লক্ষিন্দরে। শুভ কাজে বিলম্ব করতে নেই, তাই জনার্দন ঘটক চাঁদকে পরামর্শ দিয়েছে, নিছনি নগরে তুমি হও আগুয়ার, কন্যা দেখা শয্যা লহ যে হয় উচিত, কথাবার্তা কহ গিয়া বেহাই সহিত। ঘটকের সংলাপের যুক্তি ও স্বাভাবিকতা আমাদের মুগ্ধ করে। চাঁদ বেহাই বাড়িতে যাবার জন্য প্রচুর ভেট নেয়। শুভ কাজে পান, সন্দেশ ইত্যাদি তত্ত্বসামগ্রী নিয়ে যাওয়ার প্রথাগত দিকটি যেমন পরিস্ফুট, তেমনি তৎকালীন বাঙালির আহার্য বস্তুর তালিকাটিও লভ্য। বিবাহের সময় বেহুলার ও বরযাত্রীর ও কন্যাযাত্রীর সাজসজ্জার তৎকালীন বাঙালির পোশাক ও ব্যবহৃত অলঙ্কার পরিচিত আছে। বিবাহের আচার পদ্ধতিরও বিস্তৃত বর্ণনা দিয়েছেন কবি। সেখানে নান্দিমুখ, গাত্রহরিদ্রা, জামাতা বরণ, মালা বদল, শুভদৃষ্টি সবই বাস্তবসম্মতভাবে বর্ণিত হয়েছে। আমাদের আজন্ম লালিত সংস্কার বিশ্বাস কিছুতেই সঙ্গ ছাড়তে চায় না। বেহুলার বাঁচক নাচা, ঘন ঘন হাই ওঠা, সিঁদুর মলিন হয়ে যাওয়া যেমন অমঙ্গল সূচক, তেমনি লক্ষিন্দরের জন্য চাঁদ যখন পাত্রী দেখতে যাচ্ছেন তখন গমনে গধিকা ডাকে মস্তক উপর, প্রচলিত সংস্কার অনুযায়ী এগুলি অমঙ্গলের। আরেকটি অমঙ্গলসূচক যাত্রাকালে কাকের ডাক। বেহুলা যখন লক্ষিন্দরের মৃতদেহ কলার মান্দাসে করে ভেসে যাচ্ছেন তখন মনসা শ্বেতকাক বেশে সেখানে এসেছেন। কাক সংবাদবাহী হলেও তার বিপরীত বাণী অর্থাৎ প্রচলিত ডাকের থেকে অন্যরকম ডাক মোটেই শুভ নয়। পৃষ্ঠা 47। কলিযুগ বর্ণন অংশে চৈতন্য প্রভাবে জাতিধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সহাবস্থানের অভিপ্রায় ব্যক্ত হয়েছে। জাতির বিচার নাই, আসিয়া সভার ঠাঁই, ব্রাহ্মণ মাগিয়া লবদান। 6। কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের চরিত্রগুলির নাম ও গুরুত্ব বিচার করো। উত্তর, কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের মোট চরিত্র সংখ্যা 31-এর বেশি। প্রধান পুরুষ চরিত্র চাঁদ, বণিক, লক্ষিন্দর। প্রধান নারী চরিত্র মনসা, বেহুলা, সনকা, চাঁদ বণিকের স্ত্রী। অপ্রধান পুরুষ চরিত্র শিব, নারদ, জরৎকারু, অনিরুদ্ধ, ধন্বন্তরী, ওঝা,
সাদা, হাসান হোসেন, নাড়া, জালুমালু, ধনামনা, চাঁদের বন্ধু চন্দ্রকেতু, ঘটক, সাহেবেনে, গোদা, জগাতি। অপ্রধান নারী চরিত্র চণ্ডী, নেতা, কাজলা মালিনী, কমলা, উষা। অন্যান্য অপ্রধান চরিত্র রাখালগণ, মাঝি, জালুমালুর মা, অমলা ইত্যাদি গৌণ চরিত্র।